নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। আপনারা সকলেই জানেন রাত জাগছে গোটা বিশ্ব, কারণ ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। ৮ থেকে ৮০ সকলের চোখ থাকছে রাতের খেলাগুলোর দিকে, আবার রাত পেরিয়ে অনেক খেলা হচ্ছে একেবারে কাক ভরে। আর এখন নকআউট পর্বে রয়েছি আমরা। সেই নকআউটে একে অপরকে ছিটকে দিয়ে পরের রাউন্ডে যাওয়ার পালা শুরু হয়ে গেছে। অনেক টিম ইতিমধ্যেই রাউন্ড অফ 32 থেকে পৌঁছে গেছে 16তে, আবার অনেক টিম অপেক্ষা করছে, মুখিয়ে রয়েছে কখন তাদের ফুটবল শৈলী তারা মেলে ধরবে। একদিকে আমেরিকা, লাতিন আমেরিকার দলগুলো, অন্যদিকে ইউরোপের দলগুলো। হাড্ডাহাড্ডি একটা ফুটবল শৈলী আমরা প্রত্যেক মুহূর্তে দেখছি। এর মধ্যে অঘটনও কিন্তু ঘটে গেছে বিশ্বকাপে। বিদায় নিয়েছে নেদারল্যান্ডস, বিদায় নিয়েছে জার্মানির মতো শক্তিশালী টিম। ভাবাই যায় না। আজকে যে টিমগুলোকে নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে অবশ্যই থাকছে পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচ রয়েছে সুইজারল্যান্ড, আলজেরিয়া এবং রয়েছে অস্ট্রেলিয়া এবং তার সঙ্গে রয়েছে ইজিপ্ট। একটা গুরুত্বপূর্ণ এই তিনটে ম্যাচ থাকছে অবশ্যই, এবং তারপরে অবশ্যই রয়েছে আর্জেন্টিনা এবং ক্যাবো ভার্দে, এবং তারপরে রয়েছে একেবারে রাউন্ড অফ 32 এর লাস্ট ম্যাচ বলা যায়, সেটা হচ্ছে কলম্বিয়া বনাম ঘানা। আর দুর্ধর্ষ ফুটবল শৈলী আমরা দেখব, এবং অবশ্যই ফুটবল যখন দেখব বাঙালি কিন্তু ফুটবলকে বিশ্লেষণাত্মক চোখ দিয়ে দেখে। কার ফুটবল শৈলী নজর কাড়লো, কোন দল ঐক্যবদ্ধ ফুটবল খেলছে, কোন দল একটা দুটো প্লেয়ারের উপরই ভরসা করছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর তার জন্য অবশ্যই আমরা আজকের আলোচনাতে সংযুক্ত করব আমাদের বিশিষ্ট সাংবাদিক তথা আমাদের সিনিয়র সাংবাদিক যশবন্ত বিশ্বাসকে। স্বাগত জানাবো তাকে, অবশ্যই তার সাথে কথা বলবো। যশবন্তদা, আপনাকে স্বাগত জানাই। যশবন্তদা, প্রথম প্রশ্ন, আমরা রাউন্ড অফ 16-এ যারা চলে গেল আগে তাদের নিয়ে একটু আলোকপাত করি। আজকের এই অ্যানালিসিসটা এরকম থাকুক, মানে কিছু প্রি ম্যাচ এবং কিছু পোস্ট ম্যাচ। প্রথমেই বলি, ব্রাজিল নরওয়ে একটা হাড্ডাহাড্ডি ফুটবল শৈলী আমরা দেখব। সেখানে এবার ব্রাজিলকে কোন জায়গায় রাখছো? মানে দীর্ঘ সময় তুমি স্পোর্টসের জার্নালিজমের সঙ্গে যুক্ত, দীর্ঘ সময় ব্রাজিলের মানে কয়েক দশকের খেলা তুমি দেখেছো, 2002-এর বিশ্বকাপ দেখেছো, তারপর থেকে এই দীর্ঘ 24 বছর ব্রাজিলের কাপ নেই। তো এবারের এই যে রাউন্ড অফ 32 থেকে 16তে পৌঁছে গেল ব্রাজিল, এই জায়গায় এই স্টেজে ব্রাজিলকে কীরকম দেখছো? দেখো, প্রথম কথা হচ্ছে সুচারু রাত জেগে তুমি আমি দুজনেই খুব ক্লান্ত। আমি কেন, ইনফ্যাক্ট যারা আমরা ফুটবল প্রেমী তারা ক্লান্ত, ওই জন্য গলার স্বরও কিন্তু খুব স্তিমিত আমাদের, যদিও তোমারটা অনেকটাই ওপরে। তবে বিশ্বকাপ জ্বর বাড়ছে কলকাতা কিন্তু রাত জাগছে। এবং আমরা কবে ভারতীয়রা খেলবো সেখানে জানি না। যদি ভারতবর্ষে কোনদিন আমরা অ্যাপ্লাই করতে পারি যে আমরা এখানে বিশ্বকাপ আয়োজন করতে হবে, তবে আয়োজক দেশ হিসেবে তোমরা ছাড় পেতে পারি। যেটা প্রশ্ন তুলে যে ব্রাজিল, আমি যেটা ব্রাজিল এবং জাপান ম্যাচ দেখলাম, দেখো জাপান স্পিডে, মানে ব্রাজিল হচ্ছে স্কিল, জাপান হচ্ছে স্পিড, এশিয়ান কান্ট্রিগুলো যেটা অন্য খেলাতেও দেখি। এবং ওদের অদ্ভুতভাবে ওদের মাঝমাঠ এবং উইনের এমন একটা সুন্দর কম্বিনেশন তৈরি করছে, তার সাথে ডিফেন্সটাকে সলিড রেখে। মানে তুমি ভাবো ব্রাজিল যে গোলটা করলো ফ্যাবিয়ানো 96 মিনিটের মাথা, অর্থাৎ 90 মিনিট খেলা হয়, এক্সট্রা টাইম 6 মিনিট, সেখানে গিয়ে কিন্তু ব্রাজিল ম্যাচটাকে উইনিং গোলটা পেল। এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউন্টার অ্যাটাকে কিন্তু, এবং এশিয়ান টিম হিসেবে বা জাপান আমাদের এশিয়ার দেশ হিসেবে অন্যতম শক্তিশালী, কোরিয়াও ভালো ফুটবল খেলে, তার সাথে ধরো এদিকে ইরান, এরা উঠে এসছে। কিন্তু জাপান সেদিনকে ধারে ভারে যেভাবে ব্রাজিলকে প্ল্যান মাফিক আটকালো, অর্থাৎ ব্রাজিলে তুমি যে বলছো সত্যি 2002, 6, 10 এই যে আমরা রোনাল্ডোকে দেখেছি, রোনাল্ডিনিওকে দেখেছি, আমরা কাকার খেলা দেখেছি, রিভাল্ডো দেখেছি, রোমারিও দেখেছি, বেবে তত কত নাম নেব। এবং কলকাতাও তারা এসছেন, তুমি জানো 2013-14তে ব্রাজিল মাস্টার্স এসছে, আমরা সুখ সামনে থেকে ছিলাম। সেই ছন্দটা নেই আমার যেটা ব্যক্তিগত অ্যানালিসিস অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট, যে এখন তো এই যে ইউরো, লাতিন আমেরিকা, আফ্রিকার এই টিমগুলো, ধরো আফ্রিকার যে দিদিয়ার ড্রোগবা নামটা বলছে, আইভরি কোস্ট, তিনি কিন্তু ইপিএলের ওয়ান অফ দ্য সেরা প্লেয়ার ছিলেন। লাতিন আমেরিকার যারা প্লেয়ার, যে মেসি, রোনাল্ডো এই মাঠে নামবে, আমরা মুখিয়ে আছি ঝলক দেখার জন্য। অলরেডি ঝলক দেখাতে শুরু করে দিয়েছে। মেসি 2 ম্যাচে 5টা গোল ছিল,
আছে ইনফ্যাক্ট, বা এই যে হালান্ড যার কথা বলছি নরওয়ের, লাস্ট পর্যন্ত বোঝা যায়নি, কিন্তু লাস্ট দুটো ঝটকায় নিজের জাত চিনিয়ে দিল যে কেন ও হালান্ড। তুমি একদম কিন্তু এই প্রথম নরওয়ে বিশ্বকাপ ফুটবলের, ইফ আই নট রং, উই আর নট রং, যে এই প্রথমবার প্রথম 16 দলে তারা ঢুকলো, অর্থাৎ তাদের র্যাঙ্কটাও বাড়লো, লেভেলটাও বাড়লো, সবই বাড়লো, টিআরপিতেও বাড়লো, ওটা বিশ্ব তাকিয়ে আছে। কিন্তু তুমি যেটা প্রশ্ন করলে যে ব্রাজিল নরওয়ে ম্যাচটা যেটা হতে যাচ্ছে 6 তারিখ, বেশ হাড্ডাহাড্ডি কিন্তু খেলা হতে পারে। হ্যাঁ, নিঃসন্দেহে ব্রাজিল ধারে ভারে এগিয়ে রাখবো, কারণ একটা দেশ এতবার বিশ্বকাপ জিতেছে, তার অভিজ্ঞতা প্রচুর, এবং এরা বিশ্বের সেরা সেরা দলগুলোতে খেলে, ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে। দুটো তিনটে খেলাতে দেখলাম ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই, মানে অবশ্যই মরক্কোকে হালকা নেওয়ার বিষয় নেই, কারণ ফিফা র্যাঙ্কিং 6 আর ফিফা র্যাঙ্কিং 7, 6 আর 7 ওয়ার্ল্ড ফিফা র্যাঙ্কিং এর লড়াইয়ে, ফলে মরক্কো একেবারেই নরম দল নয়, তার প্রমাণ মরক্কোর শেষ 16-এ পৌঁছে যাওয়া। কিন্তু যেখানে দেখা গেল এই মিডফিল্ডার বা ডিফেন্সিভ ক্ষেত্রে কিন্তু ব্রাজিল নিজেদেরকে অনেকটা ওপেন আপ করে ফেলছে। যশবন্তদা, আমরা দেখছিলাম ক্যাসিমেরো, তিনি কোথাও না কোথাও জাপানের প্লেয়াররা, তুমি একটু আগে বললে স্পিড, দুর্দার গতিতে যখন জাপানের প্লেয়াররা এগোচ্ছেন, ক্যাসিমেরো কোথায় বোধহয় দমে ঘাটতি হচ্ছে এবং বলের লক্ষ্যে পৌঁছতে পারছে না। প্রথম গোলটা কিন্তু ব্রাজিল খেলো ক্যাসিমেরোর গ্যাফিলতি, এবং ক্যাসিমারিকে যখন তুললো তখনই কিন্তু ওর পেছন থেকে যাকে আনসালতি উইথড্রল ফরওয়ার্ড, একটা এক্সট্রা ফরওয়ার্ডে যখন একজনকে আনছে, সে যখন বিট করছে কাউকে গতিতে এবং ম্যানটাও বাড়ছে, তখন কিন্তু ব্রাজিলের ওই খেলা। এবং তুমি যদি দেখো লাস্ট যে গোলটা এত সুন্দরভাবে প্লেস করলো, ওই যে আমরা যে সাম্বা ঝলক, এই যে রাত জেগে যারা খেলা দেখছি, ওই যে গোলটা তুমি ভাবো বাঁ পায়ে জাস্ট নামিয়েছে এবং ওই বলে ডান পায়ে কিন্তু প্রেস খুব দুরূহ অ্যাঙ্গেল থেকে, এবং গোলকিপারকে রেখে কিন্তু ওই পোস্টে এমনভাবে প্লেসটা করলো। এটাই ব্রাজিল, এই যে ওই সাম্বার ওই ছন্দটার জন্য কিন্তু তুমি আমরা যারা ফুটবল প্রেমী আমরা কিন্তু রাতটা জাগছি। এটা 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 গেল ব্রাজিলের দিকটা। নরওয়ে তারা কিন্তু একটা দুর্ধর্ষ জয় জিতলো বলা যেতে পারে, একদম ম্যাচের 88-87 মিনিটের জায়গায় গিয়ে তারা 2-1 করলো। আইভরি কোস্ট দেখলাম, কিন্তু আইভরি কোস্ট নরওয়েকে কিন্তু যথেষ্ট চাপে রেখেছিল, এবং শুধু তাই নয়, ফিনিশার ছিল না আইভরি কোস্টে। যদি একটা দিদিয়ে ড্রোগবা যদি একটা ফিনিশার দেখো, তুমি যেটা বলছো যে কোনো কিছুতে, এই যে তুমি ভালো সাংবাদিক, একটা আমরা যখন একটা কোথাও স্টোরি বানাই বা ভাবি, আমরা তো ভাবি যেটা পেনিট্রেট করবো কী করে, ঢুকবো কী করে, বাইকটা নেবো কোথার থেকে, কোন অ্যাঙ্গেল থেকে নেবো, এগুলো কিন্তু ভাবতে হয়, লোক তো লোকে বোঝে না। তো তেমনি ফুটবলের পরিভাষায় যদি বলি, ওই যখন তুমি গোল স্কোরিং বক্সের মধ্যে ঢুকে যাচ্ছ, 18 গজে ঢুকলে 6 গজের মধ্যে ঢুকছো, এখান থেকে যে পেনিট্রেট করাটা, এটা ড্রোগবার মতো একটা লোক বলে কিন্তু আইভরি কোস্ট কিন্তু ইতিহাস পড়ে দিত। এই ফিনিশারটা দরকার এইখানেই। কিন্তু যে মেসি, আমরা যদিও অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছে যে কেউ কোমর জড়িয়ে ধরছে আর কেউ ওই কোমর আর পায়ের গ্যাপটুকু থেকে গোল করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ হাতের কাছে কিছু একটা পেলে তাকে নেওয়া আর কিভাবে নেব সেটাকে তৈরি করে নিয়ে সেই জিনিসটা তৈরি করা, এটার মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এবং তুমি ভাবো এই বয়সেও মেসি যা প্রদর্শন করছেন, আমি জানি না আমি মেসির আর্জেন্টিনা নিয়ে অবশ্যই আসবো। ব্রাজিল নরওয়ের পর একটুখানি এবারে ফলো আপ করবো হচ্ছে মরক্কো এবং প্যারাগুয়ে। প্যারাগুয়ে তো বলা যেতে পারে আন্ডারডগ হিসাবে নেমেছিল। আমি একটা কথা বলি, আমি একটু তোকে থামাচ্ছি। আমার মনে হয় সেদিনকে খেলাবে কিন্তু দুটো গোলকিপারের দর্শকরা। আমার যতটুকু আমি ফুটবল বোদ্ধ, আমি যতটুকু ফুটবল বুঝি, আমি সুব্রত ভট্টাচার্য নই, আমি মনোরঞ্জন নই, আমি কোনোদিন খেলিও নি, আমার হবেও না এই বয়সে, কিন্তু সাংবাদিক করার জন্য যেটুকু বুঝি, খেলা হবে কিন্তু সেদিনকে অরল্যান্ডো ভার্সেস ইয়াসিন, এবং অনেক দিন পরে ইয়াসিন অর্থাৎ লেভ ইয়াসিন রাশিয়ান সেই নামটা আবার কিন্তু, এবং আগের দিন যে অরল্যান্ডো সেভ করলো দুটো, হ্যাটস অফ। আমরা বেশ কয়েক বছর গর্ব করতাম, তুমি আমি আমরা অনেকেই, যে ম্যানুয়েল নোয়ার, যে জার্মানির গোলের তলা একটা সিংহ, মানে সেদিনকে কিন্তু নোয়ারের গর্ব কিন্তু দর্পচূর্ণ করলো, এবং যেভাবে ওরা ভদ্রলোক সেভ করেছে, হ্যাটস অফ। মানে মানে দুরন্ত দুরন্ত, যেমন তার ফ্লেক্সিবিলিটি, তেমনি তার এরিয়াল বলের যে রিচ, তেমনি তার গ্রাউন্ড শট, মানে যেভাবে শূন্যে ছুঁড়ে গোলগুলোকে বাঁচাচ্ছিল। সেদিনকে কিন্তু নিঃসন্দেহে অ্যাটাক হবে মরক্কোর,
নিঃসন্দেহে অ্যাটাক করবে প্যারাগুয়ে, কিন্তু একা গোলকিপার, এবং এ নিয়ে আমাদের তো অনেক ছবিও হয়েছে, আমরা তাপস পালকে হারিয়েছি, কিন্তু ছবিটা মনে আছে সাহেব, যে একটা গোলকিপারের কাজ কিন্তু কতটা টাফ জব। সুচারু আমার মনে হয় সেদিনকে কিন্তু মরক্কোর কিপার বনাম প্যারাগুয়ের কিপারে কিন্তু একটা দুরন্ত লড়াই দেখবো। কিন্তু কিন্তু এটাও তো ঠিক, ফুটবল মানে শুধু ডিফেন্সিভ নয়, শুধু গোল রক্ষা নয়, ফুটবল মানে গোল, অ্যাটাকিংও তো গোল, দরকার, এবার প্রচুর গোল হচ্ছে, আক্রমণাত্মক দরকার। প্রচুর এই গোল। আক্রমণাত্মক জায়গা থেকে তুল্যমূল্য বিচারে যেহেতু প্যারাগুয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত জার্মানিকে টানতে 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 হ্যাচড়াতে নিয়ে গেল বলা যেতে পারে। জার্মানির একটা গর্ব ছিল, এবং সেটা কি এখন ট্রাইবেকারে নিয়ে চলে যাওয়া, এই যে জায়গা থেকে প্যারাগুয়ে এত লড়াই দিয়ে এলো। এবং অন্যদিকে এখানে মরক্কো কিন্তু প্রথমেই ব্রাজিলকে যখন আটকালো, ড্র হলো 1-1, গোটা বিশ্ব, বিশেষ করে আমাদের ভারতের, বিশেষ করে বাঙালিরা অনেকে যারা ব্রাজিল বিরোধী, তারা বলতে শুরু করলো, ও বাবা মরক্কোর কাছে আটকে গেল। কিন্তু মরক্কোর টিমটার যে কতটা ব্যালেন্স টিম, তারা প্রথম ম্যাচেই চেনালো, পরেরটা তো চেনালোই। এবং আমার মনে হচ্ছে যে কোথাও তুল্যমূল্য বিচারে এই মরক্কো এবং প্যারাগুয়ের মধ্যে একটু হলেও র্যাঙ্কিংয়ে সুচারু। দেখো আজকে ধরো ক্রিকেটে বলছি, অঘটন ঘটে না, 2007 বাংলাদেশ হারিয়ে দিয়েছিল ইন্ডিয়াকে, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন টিম হেরে গেছে। তো ফুটবলও হয়, আমরা ইয়েকে দেখি, রজার মিল্লা, ক্যামেরুন, কিন্তু এই টিমগুলো না আমি অনেক বছর ধরে স্টাডি করেছি, আমার যেটা মনে হয়েছে, দেখো চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য একটা লাক ফ্যাক্টর লাগে, চ্যাম্পিয়ন্স লাক বলি আমরা। ভারতেও দেখেছি যে সূর্যরই ক্যাস্ট এবার, নাহলে তো ভারত ম্যাচটা হেরে যায়, 6 হয়ে যেত। তো তেমনি ফুটবলও দেখবে, ওই বলটা গিয়ে না বারে লাগবে, বলটা জাস্ট বার ছুঁয়ে জাস্ট কিস করে দিয়ে বেরিয়ে চলে গেল, দুরন্ত একটা সুইং করা শট, হ্যাঁ, বা শেষ মুহূর্তে থেকে এমন ভার প্রযুক্তিতে একটা ওই অফসাইড একটা এমন ট্র্যাপ হলো। এদের না চ্যাম্পিয়ন্স লাকটাই ছোট দলগুলোর, মানে ক্যামেরুন দুর্দান্ত ফুটবল খেলেছে, প্যারাগুয়ে, মরক্কো নিঃসন্দেহে ধারে বেরিয়ে গিয়ে, মানে আমাদের ফিফা যে র্যাঙ্কিং হয় সেই সূচিতে তো নিঃসন্দেহে এগিয়ে। কিন্তু আমি যেহেতু রাউন্ড অফ 16, একটা কথা বলি, যা খবর পাচ্ছি, মানে আমাদের মোটামুটি কলকাতায় যে সমস্ত সাংবাদিকরা গেছেন বা নেট মারফত, এখন তো সবই হাতের এই মোবাইল তোমার কাছে রয়েছে, আমাদের সবার কাছে আছে, তাতে এই রাউন্ড অফ 16-এর দলগুলোর কোচরা যারা, সে যত বড়ই কোচ হোক, প্র্যাকটিস যেমন করাচ্ছে, কেউ 4-3-2-1, কেউ 4-4-2, যে মত খেলছে, পেনাল্টির জন্য কিন্তু আলাদা করে সুচারু প্র্যাকটিস হচ্ছে, এবং আলাদা করে এখন তো সবই মানে প্রযুক্তি, কোন প্লেয়ার, ধরো একটা বাঁ পায়ের প্লেয়ার, সে বলটাকে বসিয়ে বাঁ দিক থেকে শট নিতে যাচ্ছে, সেই শটটা কতবার সে সোজাসুজি ডান দিকে ফার্স্ট বাসতে নিয়েছে, নাকি সুইং করে, মেসি যেমন মিস করলো পেনাল্টিটা, মেসি কিন্তু বাঁ দিক থেকে এসছে, উনি যদি এই পোস্টে রাখতেন তাহলে কিন্তু মিস হতো না। এবার উনিও তো ভেবেছিলেন বলটাকে সুইং করাবেন, উনি যেমন করিয়ে থাকেন, ব্যাড লাক মিস, যদিও পরে দুটো গোল ব্রিলিয়ান। তো এই যে মেসির, ইফ আই এম নট রং, 146টা পেনাল্টির মধ্যে 33তম পেনাল্টি উনি মিস করেছেন এটা। তো এই পেনাল্টি যারা বিশেষজ্ঞ, মানে গোলকিপার কোচ এবং যারা পেনাল্টি স্পেশালিস্ট, তাদের কিন্তু আলাদা করে সুচারু প্র্যাকটিস কিন্তু হচ্ছে। ঠিক। এবার একটুখানি আমরা রাউন্ড অফ 32-তে এখনো যারা দাঁড়িয়ে রয়েছে, যারা খেলবে, মাঠে নামবে, সেটা প্রথমেই বলি, পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচ। আচ্ছা, আমি আবার জিজ্ঞেস করি তোমাকে, পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচে সুচারুর এক্সপেকটেশন কি? মানে এদিকে ইভেন রকিতিচ, বরিসিচ, লুকা মডরিচ, না আমাদের CR7 রোনাল্ডো, কি চাইছো, কি বলবে? আমার মনে হয় অ্যাডভান্টেজে এখনো পর্তুগাল রয়েছে, মানে পর্তুগাল যেভাবে খেলছে, তবে আমি অ্যাজ আ টিম একটা, আবার এই দিকে যদি বলো অ্যাজ আ টিম বলো, সবাই চাইছে এবার CR7-এর লাস্ট বিশ্বকাপ, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, মানে জীবনে সবকিছু পেয়েছে, বিশ্বকাপটা পায়নি, যেটা আমরা বিরাটকে বলতাম সব পেয়েছে, আইপিএল পায়নি, আইপিএলটা উঠেছে, এটা অনেক হয়তো খুব কষ্টসাধ্য হবে। কারণ একটা জিনিস দেখতে পাচ্ছি যশবন্তদা, তুমি আরো এত ভালো বলতে পারবে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন গোল করছেন সেটা দেখছি একক দক্ষতায়, মানে তিনি নিজেই মাঝমাঠ থেকে বলকে ড্রিবলিং করে নিয়ে যাচ্ছেন, নিজেই গোলটা, বল জোগাচ্ছেন আর রোনাল্ডোকে। তাহলে কি কোথাও গোটা পর্তুগাল টিমটার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোনো ইগোর প্রবলেম হচ্ছে না? দেখো উল্টোভাবে দেখতে পারো, ধরো অপোনেন্টে ধরো রোনাল্ডো বা মেসির মতো প্লেয়ার থাকা, মানে তুমি তো এখন ওরমভাবে 1:1 কেউ মার্কিং করে, কেন এদেরকে 1:1 মার্কিং করে রাখা যায় না, যে স্পিডে খেলেন, যে ট্যাকটিসে খেলে,
এই যে আমরা অনেকে বলি তিকিতে মানে খুব ক্লোজ সার্কিট ফুটবল, খুব দ্রুত পাসটা দেবো, দ্রুত জায়গা বদল করব, দ্রুত আরেকটা প্লেসে বদল, অফ দ্য বল রানটাও কিন্তু খুব দ্রুত, যে সুচারু আমায় বলটা দেবে আমি কিন্তু জানি যে ওইখানে আমার বলটা থাকবে, এটা আমার প্র্যাকটিস করছি, অফ দ্য বল আমি কিন্তু ঠিক ওইখানটা পৌঁছে যাই, যেভাবে আগের দিন ব্রাজিলের গোলটা দেখলে। তো বল যোগান দেওয়াটা একটা ব্যাপার। দেখো ক্লাব ফুটবলে কি হয়, এই যে ধরো বড় বড় যে টিমগুলো, তাতে এই যে যার কটা নাম বললাম, লুকা মডরিচ, ইভেন রকিটিচ, এরা বলটা সাংঘাতিকভাবে যোগান দিতে থাকে মেসি রোনাল্ডোকে। অর্থাৎ তুমি সারা ম্যাচে হয়তো 90টা বল পাচ্ছ, তা সেখান থেকে 3টে বা 4টে স্কোর করে এদের কাছে কোনো ফ্যাক্টর না, কিন্তু যদি বল স্কোরিংটা 40-এ নেমে আসে বা 30-তে নেমে আসে, অর্থাৎ ওর আগে পাশে যেমন পেপে নানি ছিল, অসম্ভবভাবে বলটা যোগান দিত, একটা স্পট উনি অসম্ভব ক্ষিপ্রতায় উঠতে পারেন, একটা ব্রিলিয়ান্ট ফ্রি-কিক লাইক বেকহ্যাম অর আমাদের রিভালডো বা এদের মতো রবার্তো কার্লোস, এটা তো একক দক্ষতা। কিন্তু টিম গেমে কিন্তু বলটা যোগান দিতে হবে, সেটা তুমি এরিয়াল বলই বলো সুচারু বা গ্রাউন্ড বল, অর্থাৎ পাসিং, এইটার জন্যই বলছিলাম তো কোথাও এই কম্বিনেশনটা কিন্তু তুমি বলছো নিঃসন্দেহে তার যারা অপোনেন্ট তিনি লক্ষ্য করেছেন। এবং একটা জিনিস ভুললে চলবে না, ক্রোয়েশিয়ার কিন্তু একটা ফুটবল কালচার আছে। ওদের দেশে যে দাভারসুকের, ইফ আই এম নট রং, ওদের দেশে টোটাল 40টা ফুটবল একাডেমি আছে, ওইটুকু একটা দেশ। এবং তার হেডটাকে দাভারসুকের, দাভারসুকের যে বিশ্বকাপের মঞ্চে গোল্ডেন বল পাওয়া, গোল্ডেন বুট পাওয়া, 6টা-7টা করে তার গোল আছে ছিল। এবং এই রকিটিচ, পরিসিচ, পেরিসিচ, লুকা মডরিচ, এদের টিমটা কিন্তু না একটা টিম গেম, ওদের কিন্তু সবাই যে বিশাল বড় প্লেয়ার তা না। অর্থাৎ আমরা যেমন সূর্যের আলোর মতো থাকে যে মেসির দিকে মেসি কী করবে, বা এই যে লাভি ইয়ামাল তার দিকে, বা ভিনিভিয়াস জুনিয়র বা CR7, এদের কিন্তু টিম একাত্মবোধটা কিন্তু ক্রোয়েশিয়ার যাত্রাভিমানটা কিন্তু মারাত্মক, ওটা টিম গেম কিন্তু শেষ পর্যন্ত। আর যেহেতু ইউরোপিয়ান এবং লাতিন দুটোই মিক্স আপ ওদের টিমে, অর্থাৎ ওরা যে ক্লাব ফুটবলটা ওইভাবে খেলে এসছে, কাজেই দেশের ফুটবলে কিন্তু আলাদা করে ওরমভাবে এখন আমার মনে হয় তুমি ছাপ খুঁজতে পারবে না। অর্থাৎ লাতিন আমেরিকার স্কিলটাও কিন্তু আফ্রিকার ঘানার এরা প্লেয়াররাও যেখানে এরাও বড় বড় টিমে খেলছে, এবং এই যে পারস্পরিক মেলবন্ধন, এবং যেহেতু সব কিছু সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ায় উপলব্ধ, অর্থাৎ কে কোন স্টাইলে খেলছে, কে কোন উইংটা দিয়ে বেশি অপারেট করছে, এটা কিন্তু ইতিমধ্যেই কোচরা কিন্তু নজরবন্দি করছেন। এবারে একটু আসি এই 32 থেকে 16 যাওয়ার লড়াইয়ে তোমার হয়তো ফেভারিট টিম, কারণ বারবার প্রায় তুমি এই অ্যানালিসিসে তার নাম 8-10 বার নিয়েছো, লায়নেল মেসি, তার টিম আর্জেন্টিনা, এই প্রজন্মের আমাদের কাছে আর্জেন্টিনা বনাম ক্যাবো ভার্দে, মনে হয় লড়াইটা হবে আর্জেন্টিনা বনাম ক্যাবো ভার্দের যে গোলকিপার, এটা আমার ব্যক্তিগত মানে ইচ্ছে। এবং এই বয়সের 40 বছর বয়সে গোলকিপার, তার দক্ষতা, তার মস্তিষ্ক, তার মানে অ্যান্টিসিপেশন বলি যেটাকে বলি, যে একটা বল কোথায় আসতে পারে, এবং তার বল গ্রিপিং যদি দেখো মানে এক্সিলেন্ট, মানে একটা সামান্য ভাবো 5,70,000 বোধহয় তার সংখ্যা নয়, আমাদের কলকাতায় ছেড়ে দাও, আমার মনে হয় ওদের দেশে প্রেসিডেন্ট আমাদের কলকাতার 2-4টে জায়গা, আমি নাম নিচ্ছি না বিতর্কের জন্য, তারা লজ্জা পেয়ে যাবে যে কলকাতার এইটুকু জায়গায় 2 লাখ 3 লাখ লোক থাকে, আমাদের তো গোটা দেশে 5,70,000। তো যাই হোক, তো এটা গর্ববোধ তারা যে এই জায়গায় গেছে, এবং ফুটবলটাকে যে উচ্চতায় তারা এবার নিয়ে গেল, এটা কিন্তু হ্যাটস অফ, মানে ওইটুকু দেশ, তাদের ইচ্ছে শক্তি। ক্যাবো ভার্দে কি প্রথম ওয়ার্ল্ড কাপ খেলছে? ফার্স্ট টাইম নাকি? ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইম একদম। এবং এবছর আমি বলবো এই আফ্রিকার টিমগুলো কিন্তু আমি বলছি এরা কিন্তু প্রত্যেকে কিন্তু তাদের খেলায় কিন্তু ছাপ ফেলেছে, এবং যেমনটাই স্পিড, তেমনি স্কিল, তেমনি ম্যাচুরিটি। তুমি বলছি যে মরক্কো, হ্যাঁ, এরা কি ফুটবলটা খেলছে শুধু একবার ভাবো, অ্যাজ এ টিম গেম। এবং এই নরওয়ে বললাম যে প্রথমবার তারা কিন্তু উঠে এলো শেষ 16-য়। এবং যদি দেখো অঘটন ঘটে যে কোনো স্পোর্টসে, যে কোনো খেলায়, হ্যাঁ, মেসিও কিন্তু অনেকবার পর শেষে গিয়ে পেয়েছেন। তুমি যারা বললে যে সবাই যারা চাইছে ফুটবলের ফ্যান যে একবার কি তাদের প্রিয় নায়ক, তুমি তো কার্যত কিংবদন্তির পর্যায়ে রোনাল্ডো, মেসিকে আমরা চোখের সামনেও দেখেছি, আমরা মারাদোনাকে কলকাতায় দেখেছি, পেলে এসছেন, সবাইকে দেখতে, যদিও সে কিন্তু খেলার মধ্যে মেসি এলেন। এবং এই প্রসঙ্গেই একটা কথা বলে রাখি, কার্যত এটা আপনাদের কাছে হয়তো ব্রেকিং আকারে হতে পারে, এই ডিসেম্বর মাসে কিন্তু ভারতবর্ষে আমরা সাম্বা ঝড় কিন্তু বা সাম্বার ঝলক দেখতে চলেছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে। একজন বড় ব্রাজিলীয় কিংবদন্তি তিনি কিন্তু আসতে চলেছেন। কাজেই এটাও একটা বড় এক্সাইটমেন্ট যে এখন ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা দেখছি। তো সব মিলিয়ে
এই যে রাউন্ড অফ 16 এবং আমাদের আরপ্লাসেরও ফুটবল নিয়ে যাচ্ছে, আমাদের স্পোর্টিং লস, এই যে ফুটবলের ট্রাম্প কার্ড দেখুন, এক একটা প্রত্যেকটা ম্যাচে কোনো একজন প্লেয়ার ট্রাম্প কার্ড হয়েছে। যেমন গতকালকে হালান্ড বললেন, এতক্ষণ বোঝা যায়নি, কিন্তু লাস্ট 5-7 মিনিটে তিনি কেন হালান্ড, তিনি কেন বড় ক্লাবে খেলেন, তিনি কেন কোটি টাকা নেন, সেই ঝলক কিন্তু আমরা দেখে নিয়েছি। আর সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া ম্যাচ কি হবে? দেখো, প্রত্যেকটা ম্যাচ হাড্ডাহাড্ডি, প্রত্যেকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন। আমাদের মধ্যে তো এইভাবে যুদ্ধ হয় না, যদিও যুদ্ধ চলছে, যদিও এখন বিরতি, কিন্তু এই 90 মিনিটটাই যুদ্ধ। এবং এদের সুইজারল্যান্ড কিন্তু একটা ইউরোপিয়ান কান্ট্রি, তাদের খেলার মধ্যে একটা ইউরোপিয়ান স্টাইল, একটা অদ্ভুত, ওই নিজের মধ্যে করতে করতে দেখবে একটা কাউন্টার অ্যাটাক, সাট একটা গোল, যেমন যেটা জার্মানি আগে করতো, অ্যাটাকিং ফুটবলটা খেলে। আলজেরিয়াও কিন্তু ছাড়ার টিম নেয়। সব মিলে আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ম্যাচে আমরা বেশ আশা নিয়ে বসছি, আশানুরূপ খেলা দেখছি, নতুন নতুন নায়ককে দেখতে পাচ্ছি এবং প্রচুর গোল হচ্ছে। সুচারু, কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শেষ প্রশ্ন যশবন্তদা, সেটা হচ্ছে, আর একটু আগে করার দরকার ছিল এই প্রশ্নটা, সেটা হচ্ছে ফ্রান্স শেষ 16-এ পৌঁছলো, তুখোড় খেলছেন এমবাপ্পে, কিছু বলার নেই, অপ্রতিরোধ্য, কিছু মানে বলার নেই। একেবারে ভূত দেখার মতো, বিপক্ষ দলের প্লেয়াররা ভূত দেখার মতো করে দেখছেন যে তুমি টিকাটির সামনে তুমি এমবাপ্পে দাঁড়িয়ে এমবাপ্পে রয়েছে। বলছো, আমি যদি বলি দেমবেলে, যদিও আমি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু এমবাপ্পের খেলা, এমবাপ্পে ব্রিলিয়ান্ট। সেটা মানে অলরেডি বাবুন 3টে বিশ্বকাপে যা গোলস করে ফেলেছে, মেসির তলায়, ঠিক আছে। আমরা আগে জার্মানির যিনি ছিলেন যে জার্ড মুলার, তার 13টা গোল ছিল, সেটা ভেঙেছিল বড় রোনাল্ডো। অর্থাৎ দুটো রেকর্ডই ভেঙে খান, এবং ব্যক্তিগতভাবে মেসি চলে গেছেন অনেক ওপরে, তার ঠিক ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবং এবছর দেখো, যার নাম এই যে অনেকক্ষণ আগে বললাম, নরওয়ে যে হাল্যান্ড, অলরেডি ব্যক্তিগত 5টা গোল। অর্থাৎ গোল্ডেন বল আর গোল্ডেন বুটের যে লড়াই এবছর কিন্তু ভেরি টাফ। মানে কোথায় গিয়ে থামবে মেসি, কোথায় থামবেন, বা এমবাপ্পে কোথায় থামবেন। তবে ফ্রান্স টিমটা কিন্তু দিদিয়ার দেশত যেভাবে পুরোপুরি গুছিয়েছে, এবং এরা প্রত্যেকে টপ প্লেয়ার, মানে ওদের ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, দুটো উইং, সামনে এমবাপ্পে, মানে ওই কি বলবো, মানে আমরা ষাঁড়ের লড়াই দেখি না, বুল ফাইট, অপোনেন্ট মানে ফাইট করছে, এরা হচ্ছে বুল, মানে এমনভাবে স্পিডে অপারেট করছে। এবং দেমবেলে আর এমবাপ্পের ফিনিশিং, মানে কিছু বলার নেই। মানে শেষ পাতে যদি তোমার পাতে একটা সুন্দর একটা সুইডিশ একটা কার্ড কিছু বলি না, দই বা জাতীয়, যেমন পুরো শরীরটাকে ঠান্ডা তৃপ্তি করে দেয়, ফ্রান্স হচ্ছে এরকম যে তুমি দেখলে তোমার মনে হলো যে রাত চলে গেছে, রাত্রি 1:30 বাজে কি 2 বাজে, 2:30 বাজে, তুমি একটা পরিতৃপ্তি নিয়ে দেখলে, একটা দুরন্ত খেলা দেখলাম, মনের খিদে মিটলো, অসাধারণ কিছু কিছু গোল, কিছু দুরন্ত সেভ, দুরন্ত মুভ, এটাই পাওনা। অনেক ধন্যবাদ যশবন্তদা, আপনাকে কথা বলছিলাম আমরা আমাদের সিনিয়র সাংবাদিকের সঙ্গে। আপনারা অবশ্যই ফুটবল শৈলীর দিকে চোখ রাখুন, এবং যে কথা বলছে যে এবারে নতুন নতুন আরও অনেক নায়ক তৈরি হচ্ছে, যারা উঠে আসছে মুহূর্তের মধ্যে, শেষ মুহূর্তে একেবারে যখন স্কোর লাইন হয়তো সেম হয়ে রয়েছে, ঠিক তখন থেকে গোল পার্থক্য করে দিয়ে দলকে উইনিং কম্বিনেশনের দিকে নিয়ে যাচ্ছেন যে সমস্ত প্লেয়াররা। এরকম অনেক প্লেয়ার কিন্তু এবারে উঠে আসছে, এবং ছোট ছোট দলগুলো কিন্তু দেখা গেছে না, তা না হলে তো আর নেদারল্যান্ডস বা জার্মানি 32 থেকেই আউট হয়ে যেত না। ফলে শেষ 16 টান উত্তেজনার ম্যাচগুলোর দিকে নজর থাকবে, এবং 32-এরও লাস্ট কয়েকজন এখনও কোয়ালিফাই করার ব্যাপার রয়েছে, নকআউটে যাবে। ফলে দেখতে থাকুন অবশ্যই যে কি হলো ম্যাচগুলোতে, এবং অবশ্যই আমাদের বিশ্লেষণগুলো, এবং আশা করছি পরবর্তী পর্ব থেকে বিভিন্ন বিশিষ্ট বিশ্লেষকরা থাকবেন আপনাদের সামনে, এবং তারা আপনাদের কাছে নিখুঁত সূক্ষ্ম বিশ্লেষণ রাখবেন। আপনারা অবশ্যই নজর রাখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার প্রিয় চ্যানেলে আর কোন খবর দেখতে চাইছেন জানাবেন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।